বাবাকে আমি ডাকি হিরণময় দেবতা বলে আখ্যান করি। হিরণময় কেন? কারণ ওর নাম তো তপন শাস্ত্রী। হিরণময় মানে সূর্য, সূর্যের ভাস্বর দীপ্তি আর প্রভা নিয়ে উনি পৃথিবীতে এসছেন। আর উনি অলৌকিক দৃষ্টিসম্পন্ন, সমুদ্ভাসিত মূর্তি স্বরূপ, সর্বান্তর্যামী, বাক সিদ্ধ, মন্ত্রদ্রষ্টা। আমার জীবন তো পুরোটাই অলৌকিক জীবনের কাহিনী, সব ওকে কেন্দ্র করে। আর আমি জীবনীটা ওর লিখেছি ঠিকই, আপনারা বললে বিশ্বাস যাবেন না ঠিকই, মানে মানুষের বিশ্বাস আসতে চায় না, কিন্তু এটা সত্যি ঘটনা। আমি যখন ওই 400 পৃষ্ঠার মোটা বই আমি যে কলম চালিয়ে ওইভাবে লিখেছি, আমার কিন্তু মনে হতো যে কেউ আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে। আমি বাবাকে বলতাম যে এরকমভাবে এই ব্যাপার, তা হাসতেন উনি। দেখা যাক কি হয়, এই আর কি। আর সারা জীবনই তো ওর কাছে আমি উপকৃত, কৃতজ্ঞ। এই কথাগুলো বলবো না, আমি বরং বলবো ওর মহিমা আমার কাছে উদ্ভাসিত। আমার মেয়ে আইআইটির প্রফেসর এবং রিসার্চ গাইড, সে তার আন্ডারে 3 জন পিএইচডি জমা পড়ছে, 3টি ডক্টরেট আরও তার আন্ডারে রেজিস্ট্রেশন আছে। আর তার বিয়ের দিনক্ষণ তারিখ ওই উনি যেমন বললেন ঠিক আমাকে ওইভাবে বলে দিয়েছিলেন। আমি তো বিয়ে নিয়ে চিন্তা করতাম যে এখন কবে হবে কি হবে, বলেন ওই সাল পেরোবে না আর ওর এই ডিসেম্বর মাসেই বিয়ে হবে। ডিসেম্বরের 13 তারিখে মেয়ের বিয়ে হয়ে গেল। আর বাবার আশীর্বাদে খুবই ভালো পাত্র, ভালো পরিবার, জামাইও আমার আইআইটির প্রফেসর। আর আমার ছেলে আপনার নর্দার্ন আয়ারল্যান্ডের আলট্রা হসপিটালের বিরাট পোস্টে আছে। ও সিনিয়র ওখানে স্পেশালিস্ট ডাক্তার, সে পেডিয়াট্রিশিয়ান। তার যে বিভিন্ন এখান থেকে ধাপে ধাপে এমআরসিপিটিভি না করলে তো যেতে পারতো না। ও আগে অনেকগুলো ডিগ্রি, বাবার কাছে যখন আমি এলাম ওর ব্যাপারে, আগের বেশ কিছু এমডি টেমডি এগুলো ওর করা ছিল আগেই, কিন্তু এমআরসিপিটা তো মানে পাশ করানো বিরাট ডিফিকাল্ট ব্যাপার। আমি বললাম যে ও তো বিদেশে যাওয়ার ওর স্বপ্ন, এমআরসিপি না করলে তো বিদেশে যেতে পারবে না। বাবা কিচ্ছু বললেন না, বলে তুমি চিন্তা করো না। তা আশ্চর্য, এমআরসিপি পরীক্ষা দিতে গেছে, ওর পরীক্ষা দিতে গিয়ে ওর একটা কি গোলমাল হয়ে গেছে কোন একটা পেপারের সঙ্গে, ভুলবশত হয়েছে। ও বলছে যে আমি পরের পেপার আর পরের দিন আর যাবো না পরীক্ষা দিতে। আমি বাবাকে ফোন করলাম, বলে তোমার ছেলে সসম্মানে দারুণ রেজাল্ট করে বেরোবে, ওকে কালকে শুধু গিয়ে বসতে বলো, যাবে নাকি? আমরা না, ওর কিরকম এটা দিয়ে ওর ভালো লাগেনি, ভুলভ্রান্তি মনে হচ্ছে। বলে সব ওর মনের ভুল, ওর সব আমার দেখা আছে, ও খুব ভালোই করবে। তারপরে এমআরসিপিও হয়ে গেল, তারপরে আইএলটিএস না দিলে তো এখান থেকে যাওয়া যায় না, 70% পেতে হয়। আইএলটিএসটা নিয়ে অনেক ঝামেলা ওর হয়েছিল, সেটাও বাবা। এমআরসিপির কাজটা করেছিলেন উনি কামাখ্যায় গিয়ে, আর আইএলটিএস এর কাজটা করেছিলেন এখানকার তারাপীঠে। আমি তো আর 2বার মৃত্যুর মুখ থেকে উনি আমাকে ফিরিয়ে এনেছেন, 2বার আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন তার আশীর্বাদে। আমি আজকে এখানে 4 মাস বাদে এলাম। অ্যাপোলো হসপিটালে আমি 16 দিন হসপিটালাইজ ছিলাম, এই প্রথম আসছি সেখান থেকে, মানে বাড়িতে এসছি অনেক দিনে, এই আর কি। সব সময় উনি বলেছেন যে কিচ্ছু হবে না তোমার, তুমি ঠিক ভালো হয়ে বাড়ি যেতে পারবে। আরও আরেকবারও সেবার নাইটিঙ্গেলের চিকিৎসা হয়েছিল, 2বার আমার প্রায় ফাড়ার মতো গেল, কাজেই মতো না ফাড়াই ওগুলো। বাবা নিজে হাতে আমার, মানে আমি আজকে যে দাঁড়িয়ে এসে কথা বলছি, এসছি, প্রাণ ওর দেওয়া। সকলের উপরে মা তারা আর আমার হিরণময় দেবতা আশীর্বাদ করে আমাকে ফিরিয়ে এনেছেন। আমার তো যখন প্রথম হসপিটালাইজড আমি হলাম, সব ক্রিটিক্যাল অসুখ, তখন আমার প্রথম যেটা মনে হয়েছিল, 2টি কথা আমার মনে হয়েছিল, যে বাবাকে আর দেখতে পাবো না, তখন তো মানুষ বোঝে না কি হবে। আর সেকেন্ড হচ্ছে, সেটা আমি আজকেই বলে রাখি, বাবাই হয়তো বলতেন, আমি তার যে জীবনী যেটা লিখেছি ওটা তার প্রথম অধ্যায়ের দিকটা। আমাকে অনেক ভক্তরা অনুরোধ করে বলেছেন যে আপনি পরের পোর্শন যেটা
সেকেন্ড পার্টটা আপনি লিখুন, আমরা জানতে চাই ওর কথা আরও বেশি করে। তা আমার প্রথম হসপিটালাইজড হয়ে যে কথাটা মনে হয়েছিল যে আমার হিরণময় দেবতাকে আমি আর বোধহয় দেখতে পাবো না, বাড়ির কারোর কথা কিন্তু আমার মনে হয়নি। আমার এই দুটি কথা মনে হয়েছিল। প্রথমেই আমার সমুদ্ভাসিত মূর্তি ওর কথা মনে হয়েছে, আর সেকেন্ড সেটা হচ্ছে যে আমার হয়তো ওই দ্বিতীয় অধ্যায়ের ওনার যে জীবনীর শেষ অংশটা, ওটা আমি আর লিখতে পারলাম না, আমার কাজ বাকি রয়ে গেল। কিন্তু আসার তারপরে আমি হসপিটাল থেকেও বাবার সঙ্গে কথা বলেছি। দুটো কথা আমি জানিয়েছিলাম যে আমার এরকম ভয় হয়েছিল। বলে তুমি আসতেও পারবে, সুস্থ হবে, আর তোমার এত স্বপ্ন যে আমাকে নিয়ে তুমি আবার আরও লিখবে, তুমি লিখতেও পারবে। উনি আমার মনে হয় যেটা আমি ওকে ঈশ্বর স্বরূপ আমি চিন্তা করি সেভাবে, নারদীয় ভক্তির সূত্রে আছে যে গুরু সম্বন্ধে যেটা আছেন তিনি ঈশ্বর স্বরূপ। অবশ্য আমাদের শ্লোকেও তো আছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কাজেই আমার মনে হয় যে যারা গুরুর ধ্যান করেন, আর বিশেষত গুরু সকলের কাছেই, যে যার কাছে দীক্ষিত হবে একই, কিন্তু আমি সবিশেষ নিজেকে মনে করছি যে আমি বিরাট ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মেছি। জীবনে আমার অনেক দুঃখ গেছে, বিপর্যয় গেছে প্রচুর, কিন্তু আমার মনে হয় যে এই যে এর কাছে আমি দীক্ষিত, বাবার যে স্নেহ আশীর্বাদ আমি পাই, আমার জীবনের সমস্ত অপূর্ণতা ভুলিয়ে দিয়েছে। আমি আমার জীবনে আর অপূর্ণ নই, পূর্ণ স্বরূপতা আমার মধ্যেও এসছে, যেহেতু আমি ওর আশীর্বাদ পেয়েছি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্যের সময় যিনি পৌঁছে দেন, সেই তার আমাকে জানায় অজস্র শতকোটি প্রণাম। এই বৃহস্পতির যে চেঞ্জ, কেনই তার আমার মন্ত্রটা বললাম, লক্ষ্মীত্বং ধন্যরূপাসী প্রণাম প্রণদায়িনী কুলোত্তরতা করে যে মহালক্ষ্মী নমস্তুতে বিশ্বরূপস্য ভর্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাইমাং দেবে মহালক্ষ্মী নমস্তুতে। এর আগে আমি এই নিয়ে একটু প্রোগ্রাম হালকা করেছি, আজকে আরও মনে করে দিচ্ছি, খুব ভালো সুখবর পাচ্ছি। আগামী 4 ফেব্রুয়ারি 2025 বেলা 3:10 কিন্তু বৃহস্পতি চলে যাচ্ছে। বহুদিন ছিল, 12 বছর বাদে বৃহস্পতি বৃষ রাশিতে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। এই মার্গী হওয়ার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। বৃহস্পতিকে, বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য, অর্থ, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম এবং ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ রাখে বৃহস্পতি। বৃহস্পতি দেখবেন যার ভালো আছে ছকে, বৃহস্পতি কারুর যদি দেখবেন মিলিয়ে নেবেন কর্কটে আছে, বৃহস্পতি মেষের ঘরে আছে, বৃহস্পতি ধনুর ঘরে আছে, বৃহস্পতি মীনের ঘরে আছে, সেই বৃহস্পতি সিংহের ঘরে আছে, সেই বৃহস্পতিকে আমরা খুব ভালো বৃহস্পতি বলি। সবচেয়ে বৃহস্পতির ভালো জায়গা কর্কটের ঘর, মূল ত্রিকোণ এবং উচ্চস্থ বৃহস্পতি যদি কারুর থাকে, তাহলে এই সময়টা এই 4 ফেব্রুয়ারি থেকে ভীষণ একটা ভালো গ্রো করবে। তা বাদেও কিছু কিছু রাশির কিন্তু ভালো হবে এই বৃহস্পতি মার্গী হওয়ার পর। 12 বছর বৃহস্পতি এক একটা রাশিতে 1 বছর থাকে, প্রত্যেকটা রাশি ঘুরতে বৃহস্পতির 12 বছর সময় লাগে। 12 বছর মানে এক যুগ পরে কিন্তু বৃহস্পতি অবশ্যই মার্গী হয়ে ফিরছে। আগামী 4 ফেব্রুয়ারি 2025 বিকেল 3:10 পর থেকে কিন্তু বৃহস্পতি মার্গী হয়ে পড়ছে বৃষ রাশিতে এবং শুক্রের ঘরে। বৃষ রাশির অধিপতি শুক্র, ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতি। বৃহস্পতি শুক্রের কিন্তু সদ্ভাব নেই, দৈত্যগুরু এবং দেবগুরু। কি করে আমরা বলছি তাহলে ভালো হবে? বৃহস্পতি তো মার্গী হচ্ছে দৈত্যগুরুর ঘরে, আর শুক্রের সাথে বৃহস্পতির কিন্তু ভাব নেই। দৈত্যগুরু আর দেবগুরু, দৈত্যগুরু শুক্রাচার্য আর দেবগুরু বৃহস্পতি, সেখানে কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছে। কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছে, মার্গীর ফলেই কিন্তু বিভৎস ভালো হওয়ার কথা। ভালো গ্রহ ভালো জায়গায় থাকলে কিন্তু ভীষণ ভালো হয়, আমরা জানি। আর ভালো গ্রহ যদি খারাপ জায়গায় থাকে সেটা শুভ ফল দেয়। বৃহস্পতি কারুর যদি মকরের ঘরে থাকে, যতই দশম ঘর হোক, যতই পঞ্চম ঘর হোক, যতই তৃতীয় ঘর হোক,
বৃহস্পতি সেখানে ভালো ফল দেবে না, যেহেতু বৃহস্পতি আড়ষ্ট হয়ে আছে, বৃহস্পতি ওখানে নিচস্থ হয়ে বসে আছে। বৃহস্পতির জায়গাটা ভালো নয়। কোনটা ভালো একটা লেখক, বিখ্যাত একটা মানুষকে যদি কোন একটা ঘরে, অন্ধকার ঘরে বন্দি রাখা যায় বা কারাগারে তার যদি থাকার কোনো গোলমাল হয়ে যায়, তাহলে তার কেমন লাগবে? অস্বস্তি লাগবে, ভালো লাগবে না। সেই জায়গাটা তার ভালো নেই, কোনো কারণে তার দোষ নেই। হয় না, অনেক মানুষের ভালো কিছু গুণ আছে, তার কোনো দোষ নেই, কোনো গ্রহের ফেরে হয়তো বিনা দোষে তার কারাবাস হলো, এরকম হয়েছে, অনেক হয়। তারপরে প্রমাণিত হয় 2-4 দিন থেকে আবার ছাড়া পেয়ে যায়। এরকম আমরা দেখেছি, ভালো ভালো মানুষরা কিন্তু কারাবাস হয়েছে। তো সেই বিখ্যাত ভালো মানুষটি যদি কারাবাস হয় কী হয়? তো সেখানে কিন্তু আমাদের এই বৃহস্পতি কিন্তু কারাবাস। বৃহস্পতি যদি কারোর ওখানে অষ্টম হয়ে যায়, মানে মকরের ঘরে অষ্টম হয়ে যায়, ষষ্ঠ হয়ে যায়, দ্বাদশ হয়ে যায়, তাহলে কিন্তু তার ভীষণ খারাপ হবে। বৃহস্পতি ভালো ফল দেবে না, অর্থ গোলমাল হবে, অর্থ থেকেও তার অর্থ ভোগ করতে পারবে না, অর্থ থেকেও তার অর্থ বেরিয়ে যাবে, এই জায়গাগুলো। কিন্তু এখন যে পরিস্থিতিটা পাচ্ছি, আমি দারুণ একটা ভালো খবর পাচ্ছি, বিশেষ করে যে রাশিগুলো আসছি, এই মার্গী বক্রী থেকে মার্গী হওয়ার পরে 2024-এ কিন্তু বৃষ রাশিতে বৃহস্পতি কিন্তু বক্রী ছিল, রেট্রোগেট ছিল। তো সেই জায়গায় আমাদের কাছ থেকে অনেক দূরে ছিল। বৃহস্পতি মার্গে মানে আমাদের অনেক কাছে চলে এসছে, অতএব সেই ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি থেকে সেটা হয়েছে। তো এই যে রাশি, ধর্ম, অর্থ, লক্ষ্য, মোক্ষ, কাম, ক্রোধ, আমরা এগুলো জয় করতে পারবো। ষষ্ঠেন্দ্র সজগ হলে আমরা কিন্তু ভাইবা ভালো হয়। ষষ্ঠেন্দ্র সজগ হলে আমরা কিন্তু পিছনের আগে পেছনে বিপদ আপদগুলোকে বুঝতে পারি সাংকেতিক চিহ্ন দ্বারা, যে আমার একটা বিপদ হবে। ষষ্ঠেন্দ্র সজাগ হলে মেয়েদের দেখবেন অনেক বাঁচকটা আছে, নাচবে বাঁচকটা, ছেলেদের ডান চোখটা, এটা বোঝা যাবে যে কিছু একটা ঘটনা ঘটছে। কিন্তু এই ষষ্ঠেন্দ্র সজাগ হবে, 6th সেন্স যেটাকে বলছে সেটা সজাগ হয়। এই সময় দেখবেন বাড়ির যদি মেয়েরা কোনো এই যে রাশি বলছি এই মার্গীর ফলে, যেমন মেষ রাশি দেখবেন খুব ভালো আছে এই সময়, 4 ফেব্রুয়ারিতে কিছুটা ভালো হয়েই যাবে। এবছর তো 2টো রাশির খুব ভালো পাচ্ছে, আমি বারবার বলি, বৃষ রাশি আর মকর রাশির ভালো আছে, সেটা আসবো পরে, জিস্ট বলবো। মেষ যেটা রাশি আছে, মেষ রাশির ক্ষেত্রে যদি কোনো মহিলা মেষ রাশি হয়ে থাকেন, এই 4 ফেব্রুয়ারি থেকে দেখবেন তার ষষ্ঠেন্দ্র সজাগ। তার বাড়িতে কোনো লোকজন আসলে বলে দিতে পারবে লোকটা ভালো না মন্দ, কিসের জন্য এসছে, টাকা ধার চাইতে এসছে, ছেলের বিয়ের কার্ড নিতে এসছে, কার্ড দিতে এসছে, বা কোনো ভালো সংবাদ নিয়ে এসছে, এটা কিন্তু বলে দিতে পারে কোনো মহিলা। ষষ্ঠেন্দ্র সজাগের ফলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু হবে, এটা কিন্তু ভীষণ ভালো। মেষ রাশির ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি থেকে ভালো যাবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। মেষ রাশির দ্বিতীয় যে এই মার্গী হচ্ছে না, মেষ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে কে? বৃষ রাশি। কালপুরুষের প্রথম ঘর মেষ রাশির, দ্বিতীয় ঘর বৃষ রাশি। বৃষ রাশিতে মার্গী হচ্ছে, অর্থ অনেক বেড়ে যাবে, ইনকাম বেড়ে যাবে, চাকরি বাকরি ভালো হয়ে যাবে, বাধা বিপত্তিগুলো অনেক কেটে যাবে, মানসিক অস্থিরতা কেটে যাবে। বৃহস্পতি তার যে জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য, ডিস্টার্ব, পারিবারিক লোকজনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল ছিল, সেটা ঠিক হবে। হঠাৎ কিছু অর্থ, আনএক্সপেক্টেড কিছু টাকা কিন্তু পেয়ে যাবে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছে তাদের ভালো হবে, যারা মানি এক্সচেঞ্জের সাথে যুক্ত আছে তাদের ভীষণ ভালো হবে, যারা মেষ রাশি, মেষ লগ্ন। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির ঘটনাটা বৃষ রাশিতেই ঘটছে। বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রেই কিন্তু, লগ্নে এবং রাশিতে কিন্তু যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন, সেখানে বৃহস্পতি মার্গী হচ্ছে। বৃহস্পতি একটা কেন বললাম, শুক্রের ঘরে বৃহস্পতি মার্গী হয়ে ভালো ফল দেয়। বৃহস্পতি একটা ব্রাহ্মণ গ্রহ, শুক্র একটা ব্রাহ্মণ গ্রহ, ব্রাহ্মণের সব ব্রাহ্মণ গতি। এটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু, যার ফলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ। বৃষ রাশি কিন্তু উন্নতির শিখরে কিন্তু পৌঁছে যাবে। বৃষ রাশির বিদেশ যাত্রা হবে, বৃষ রাশির প্রমোশন হবে। আইটি সেক্টরে যারা আছে, যারা এমএনসিতে চাকরি করছে তাদের প্রমোশন হবে। আইটিতে যারা চাকরি চেষ্টা করছেন, চেঞ্জ করতে চাচ্ছেন, কোনো একটা প্রফেশনাল আছে আইটিতে যাবেন, তাদের কিন্তু হয়ে যাবে, যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন। অর্থ অকারণে কিন্তু বেরিয়ে যাচ্ছিল, সেটা বন্ধ হবে 4 ফেব্রুয়ারি থেকে। অনেক দিক থেকে অনেক ভালো পাওয়া যাচ্ছে যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন। মিলিয়ে নেবেন আমার কথা, আমি যখন পাই আপনাদের সামনে তুলে ধরি, নিশ্চয়ই আপনাদের হচ্ছে, এগুলো দেখবেন, মিলিয়ে নেবেন। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এটা ষষ্ঠ হচ্ছে। ষষ্ঠ ঘরকে আমরা দুস্থান বলি, যেহেতু শুক্রের ঘরে এটা হচ্ছে, বৃহস্পতির
মার্গতা এখন প্রকাশ পাচ্ছে, যার ফলে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যে গোলমালগুলো হচ্ছে সেগুলো শুধু শরীরের দিকে নজর দিতে হবে। ধনুরাশি অর্থ, তোমার জমি জায়গা কিনতে পারেন, সম্পত্তিগত নিয়ে লিটিগেশন সেটা কেটে যাবে, মামলা মকদ্দমায় কেটে যাবে। কিছু কিছু স্থানে কিছু কিছু বৃহস্পতি ভালো ফল দেয়। ধনুর কিন্তু ষষ্ঠভাবে কিন্তু এটা হয়েছে, যার ফলে বিভিন্ন দিক থেকে অর্থের জায়গাটা কিন্তু বন্যা বয়ে যাবে। শত্রু একটু শুধু বাড়বে, বাকি জায়গা ধনুরাশির কিন্তু ভীষণ ভালো আছে। ভাবনার কিচ্ছু নয়, বেশ কিছু ভালো আছে বলে আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এটা নবম ঘরে হচ্ছে। এই নবম ঘর থেকে আমাদের ভাগ্য বিচার করতে হয়। নবম ঘরের কিন্তু অধিপতি বুধ, সেই বুধ এখন আছে ভালো জায়গাতে, কিন্তু বৃহস্পতি নবম ঘরে এই জায়গাটা সৃষ্টি করেছে, মানে দারুণ একটা ভালো খবর আছে। নবম স্থানে ভাগ্যস্থান বলি, ভাগ্যের পরিবর্তন হবে। যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য তাদের সুপ্রসন্ন হবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই নবম ঘর হচ্ছে শুক্রের যে ঘরে বৃহস্পতি মার্গী হয়েছে, তাতে করে যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, অনেক অর্থের কিন্তু একটা চলে আসবে। পিতামাতার সাথে সম্পর্ক দূষণটা হবে, পিতামাতার সাথে সম্পত্তিগত নিয়ে যাদের ঝামেলা মিটে যাবে। ভাই বোনদের সাথে সম্পত্তিগত নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, দেখবেন মিলিয়ে নেবেন। ভাই বোনদের সাথে সম্পত্তিগত সম্পর্ক দূষণ ছিল, সেটা কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। এই মার্গীর ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলেছি খুব ভালো আছে। এই মকর রাশির ক্ষেত্রে কি ভালো আছে, কি ভালো হবে আমি বলবো এর প্রোগ্রাম। বৃষ আর মকর এবছর কিন্তু একদম মালামাল অবস্থা আছে। গতবারে ছিল মেষ রাশি, মিলিয়ে নেবেন আমার কথা। এই বৃষ রাশির কি দিক থেকে ভালো হবে আর মকর রাশির কি দিক থেকে, সেটা আলাদা প্রোগ্রাম করে বলবো। এখন এই মার্গীর ফলে কিন্তু মকর রাশির ক্ষেত্রে 29শে মার্চের পর, 4 ফেব্রুয়ারি তো মার্গী হচ্ছে, 29শে মার্চ কিন্তু শনি ঢুকে যাচ্ছে মিনের ঘরে। তারপরে মকর রাশির ক্ষেত্রে অবারিত দ্বার, অবাধ চালচলন চলবে, অবাধ অর্থ আসবে, অনেক ভালো কিছু হওয়ার যোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে আছে, মিলিয়ে নেবেন। এবং ভীষণ একটা ভালো খবর কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের, মানে ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ মিলিয়ে নেবেন। তবু বলবো এগুলো সব কিছুই কিন্তু আমাদের এই ট্রানজিট, গোচর, গ্রহের অবস্থানজনিত কারণে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। তাতে করে আমি এগুলো পেলাম। এবারে হয়তো 100 লোক দেখছেন, 100 লোকের মধ্যে আমার তো অনেক প্রোগ্রাম লাখ লাখ লোক দেখে, সেটা কথা না। আমি কথাকে বলছি 100 লোক দেখছেন প্রোগ্রাম, 100 লোকের মধ্যে 80টা লোকের এই পজিশনটা ভালো হওয়ার কথা। 20টা লোকের হচ্ছে না কেন, হয়তো কমেন্টে লিখবেন শাস্ত্রীজি যা বললেন কোথায় হলো। তার গ্রহ পজিশন ডিস্টার্ব ছিল, হয়তো তার ছকটা ভুল আছে, রাশি লগ্ন তার ঠিক মতো জানা নেই, বা টাইম অফ বার্থটা গোলমাল আছে, 3 মিনিটে লগ্ন চেঞ্জ হয়ে যায়, এগুলো বুঝতে হবে। কিন্তু শুধু আমাদের দোষ দিলে হবে না, আমরা কিন্তু সবসময় রিসার্চ করি, আমরা পুজো করি, আমরা জাগ্রতরিষ্ট করি। গ্রহের কখন প্ল্যানেটের কি প্ল্যানেট রাশান্তর হচ্ছে, কি গোচর হচ্ছে, ট্রানজিট হচ্ছে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে, সেগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সামনে আমরা তুলে ধরি। ডিউ টু আপনাদের যাতে ভালো হয়, সবার যাতে ভালো হয়, আপনাদের ভালো হলে আমরা ভালো থাকবো। কারণ আপনারা আমার অনুষ্ঠানটা দেখছেন, সবাই কমেন্ট লিখছে খুব ভালো হচ্ছে, সাথে যে ভালো প্রোগ্রাম করছেন, ভালো কথা, আপনার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে, এই যে কথাগুলো লিখছে এটা দারুণ ব্যাপার। তো আমি তো সেই মতো চেষ্টা করি। আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিত্তিক, অনেক কিছু জানি, অনেক কিছু করি, সময়ের অভাবে কিন্তু বলতে পারছি না। যেটুকু টাইম পাই আমি সেইটুকু আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের ভালো হয়, ধন্য হবে আমাদের, আপনার জীবন অনন্য হয়ে উঠবে আমাদের এই সমাজ। অতএব সেই জন্য আমার এই বক্তব্য। অতএব নিশ্চিত থাকুন, 4 ফেব্রুয়ারির পর ভীষণ ভালো হওয়ার যোগ আছে। আমি এর আগে ছোটো প্রোগ্রাম করেছিলাম, কিন্তু এটা আমি দেখলাম যে এটা জিস্ট পেলাম। আরও ক্যালকুলেশন অঙ্ক আমাদের চলে, তো যেটুকু সময় পাই ক্যালকুলেশন, ল্যাটিটিউড, লংগিটিউড, ডিগ্রি, নক্ষত্র, সমস্ত বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তার মানে মেষ, বৃষ, ধনু, কন্যা এবং মকর, এই রাশিগুলোর কিন্তু ভীষণ ভালো আছে, মিলিয়ে নেবেন। 5 রাশির অসাধারণ ফল। খুব ভালো থাকুন, আরও ভালো হোক, আরও ভালো কিছু বলবো। আর কোন রাশির কোন রাশির 2025 ভালো আছে, একদম আপনারা কিন্তু হাত তুলে নাচতে থাকবেন, সেই জিনিস কিন্তু আমি বলবো। আগামী আমি চলে যাচ্ছি 27শে শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগে, তারাপীঠ ধামে মহাযজ্ঞ হবে। 27শে ফেব্রুয়ারি যজ্ঞ, 26শে যাচ্ছি, ওই দিন শিবরাত্রির দিনে যজ্ঞ হবে, শিবরাত্রি যুক্ত এবং বামদেবের আবির্ভাব দিবস, তারাপীঠে একটা মহা উৎসব।
শিবরাত্রিযুক্ত অমাবস্যা ভীষণ আমাদের তন্ত্রের শ্রেষ্ঠ দেবতা হচ্ছে শিব। শিব পুজো না হলে তন্ত্রযজ্ঞ হয় না। তো শিবকে সাক্ষী রেখে শিবের পুজো করে আমাদের যজ্ঞ হবে। শিবরাত্রিযুক্ত অমাবস্যা 26 তারিখে শিবরাত্রি, ওই দিনে যজ্ঞ হবে রাতে। আর মেন অমাবস্যার যজ্ঞ হবে কিন্তু শিবরাত্রিযুক্ত অমাবস্যার যজ্ঞ হবে রাতে। তারাপীঠ ধামে আমি যাচ্ছি, যারা তারাপীঠে যোগাযোগ করতে চান অবশ্যই আসুন। ওই দিনে আমি 27 তারিখে সকাল থেকে লোকজন দেখব। ওখানে আমার থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। তপভূমি শান্তিরাশ্রম আমার আছে, দ্বারা কলেজের গলি, ঠিক গলিতে ঢুকে বাঁদিকে গেলে তারামা অ্যাপার্টমেন্ট, ওখানে আমার অফিস এবং ছোট্ট একটা আশ্রমের মতো আছে। রান্না খাওয়ার ব্যবস্থা আছে সকলের জন্য। অনেকে এসেছেন জানেন, অনেক মানুষের ভিড় হয় সবাই জানেন। এবং তারাপীঠের যজ্ঞে রেকর্ড আছে আমার যজ্ঞে নাকি বেশি ভিড় হয়। যত যজ্ঞ করুক তান্ত্রিক জ্যোতিষী, সবচেয়ে ভিড়টা আমার যজ্ঞে হয়, এটা আমাকে বলে সবাই। আমি তো আর উঠে দেখতে যাইনি, আমি তো শ্মশানে ঢুকি 10টায়, পরের দিন সকালবেলা শেষ হয়। কিন্তু এসে বলছে বাবা চারদিকে খুললো, আপনারই বেশি লোক। জানি না কেন লোক। আমার যজ্ঞটা একটু অন্যরকম হয়, যজ্ঞটা একটু ভালো করে করি। যজ্ঞের মাধ্যমে মানুষের অনেক কাজ হয়, অনেক যজ্ঞ, অনেক পণ্ডিত, অনেক জ্যোতিষী যজ্ঞ শেষ করে আমার যজ্ঞটা অনেক রাতে হয়। সারা রাত ধরে অনেক জ্যোতিষী পণ্ডিত এসে আমার যজ্ঞে আসে, আহুতি দেয় এবং আমার যজ্ঞটা দেখে, আমি দেখতে পাই দূর থেকে। তো সেই যজ্ঞে বলি যে এটা আমার বিরাট প্রাপ্য। কিন্তু আর অনেক রতি মহারতি যজ্ঞে আহুতি দেয়, আপনারা সেটা জানেন। মহুয়া মৈত্রও গেছে, ডক্টর নির্মল মাঝি গেছে, শোভন চ্যাটার্জি মেয়র ছিল প্রাক্তন, আর তানার স্ত্রী গেছে আমার কাছে যজ্ঞ করতে, বৈশাখী। তো অনেক অনেক আরও বিখ্যাত লোক, আর কি কজনের নাম করব, অনেক বিখ্যাত লোক। অনেক ডাক্তারবাবু গেছেন, এবারে 2 জন অ্যাপেলের ডাক্তার গেছেন যজ্ঞে আমাদের আহুতি দিতে গতবারে। অনেক অনেক ডাক্তার যান, অনেক শিল্পপতি যান, অনেক সমাজসেবিক যান, অনেক লেখক, অনেক গায়িকা, অনেক নায়িকা, সমস্ত কিছু। মাধবী মুখার্জিও গেছেন যজ্ঞেতে, উত্তম কুমারের যে নায়িকা চারুলতা। তো অনেক মানুষ যজ্ঞে আমার আহুতি, তাদের ফল আমি দিয়েছি। তো এই শিবরাত্রি যোগটা একটা বিশেষ যোগ, যারা যেতে চান যোগাযোগ করুন। খুব ভালো থাকুন, নমস্কার।